শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আদপে গ্রহরাজ শনি মহারাজেরই কিন্তু একটি অংশ। আমরা জানি শ্রীকৃষ্ণ কিন্তু বিষ্ণু অবতার, কিন্তু বিষ্ণু অবতার হলেও শ্রীকৃষ্ণর মধ্যে যে কর্মফলের বিচারের যে বা নিয়তির যে প্রবক্তা বা সমস্ত কিছুর যে বিচার ব্যবস্থা, এটার জাজমেন্ট কিন্তু পুরোটাই শ্রী শ্রী গ্রহরাজের কাছ থেকেই কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে আসে। এবং নীলাম্বরতন্ত্রে কিন্তু আমরা এটাই জানতে পারি যে শ্রীকৃষ্ণই কিন্তু গ্রহরাজের অংশ। এবং শুধু এখানে গ্রহরাজের অংশ শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং কেতুরও একটি অংশ। কারণ কেতু হচ্ছে সে যে সমস্ত যুদ্ধ জয় করে এসে বসে রয়েছে এবং তার চোখের সামনে যুদ্ধ ঘটলেও সে কিন্তু অবিচল, কারণ সে জানে এই যুদ্ধের পরিণাম কি হতে পারে। আর গ্রহরাজ শনি মহারাজ জানেন যে কোন কর্মের কি বিচার হতে পারে। তো আমরা যদি শিশুপাল হত্যা দেখি তাহলে এটাও খেয়াল রাখবেন, শ্রীকৃষ্ণ কিন্তু 101তম পাপ অবধি অপেক্ষা করেছিল। ঠিক গ্রহরাজ শনি মহারাজও কিন্তু একটা সময় পর্যন্ত মানুষকে শাস্তি দেওয়ার আগে অপেক্ষা করে, তাকে শুধরানোর সময় দেয়। কিন্তু যখন সেই ব্যক্তি শুধরোয় না, তখন কিন্তু গ্রহরাজের কাছে আর কোনো উপায় থাকে না। অন্তর্দৃষ্টি আবার কিন্তু কেতুর অনেক গভীর, যে গভীরতা আমরা শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাই। শ্রীকৃষ্ণের বিচার বিমর্ষতা, শ্রীকৃষ্ণের ব্যাখ্যা, সমস্ত কিছু কিন্তু তার অন্তর্নিহিত মনের ভাব থেকে আসে। কিন্তু শ্রীকৃষ্ণের নক্ষত্র কি? শ্রীকৃষ্ণের নক্ষত্র হচ্ছে রোহিণী। এটি হচ্ছে বৃষ রাশির নক্ষত্র রোহিণী। এবং 7:30 সময় গ্রহরাজ শনি মহারাজ কিন্তু রোহিণী নক্ষত্রকে অনেক বেশি পীড়া দেয়। কেন পীড়া দেয়? এটার পেছনের কাহিনীতেও সেই চলে যায় শ্রীকৃষ্ণের কর্মফল। কারণ শ্রীকৃষ্ণকেও কিন্তু কর্মফলের শাস্তি পেতে হয়েছিল মহাভারতের যুদ্ধে। তিনি যখন কৌরব কুলকে ধ্বংস করে দিয়েছিলেন, তখন মাতা গান্ধারী কিন্তু তাকে অভিশম্পিত করেছিল এবং শ্রীকৃষ্ণ জানত যে তার বংশটাও ধ্বংস হয়ে যাবে। এবং কৌরব বংশকে ধ্বংস করার জন্য সেই কর্মফল থেকে তিনি কিন্তু বা অভিসম্পাত থেকে তিনি কিন্তু পরবর্তীকালে তার চোখের সামনে তার বংশকে ধ্বংস হতে দেখেছিলেন এবং তার সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখেছিলেন। যে মথুরাকে তিনি মহারাজা কংসের কাছ থেকে কংসকে হত্যা করে কেড়ে নিয়েছিলেন। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে রোহিণী নক্ষত্রকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে নক্ষত্র, শ্রীকৃষ্ণের যে রাশি, এই বৃষ রাশি, সেটা শুক্রের রাশি। শুক্র কিন্তু শনির অন্যতম সেরা বন্ধু, কিন্তু দুজনের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ দুটো ডিফারেন্ট। কারণ শুক্র হচ্ছে ভোগী, শুক্র হচ্ছে সুখী, কিন্তু শনি মহারাজ হচ্ছেন ত্যাগী, সাত্ত্বিক। আর এই লড়াইটা কিন্তু দুই বন্ধুর মধ্যে চলে। বন্ধু হিসেবে বন্ধুকে যখন শনি মহারাজ গার্ড করে বা গাইড করে, তখন বন্ধু হিসেবে শুক্র তার সামনে দাঁড়িয়ে তো সব কথা শুনে নেন। কিন্তু যখনই শনি মহারাজ পেছন ফেরে, শুক্র যথারীতি তার নিজস্ব ক্রিয়াকর্ম অ্যাক্টিভ করে দেয়, নেগেটিভ সাইডটা। আমি পজিটিভ সাইডে আসছি না কিন্তু শুক্রর এখানে। তো এক্স্যাক্টলি এই করতে গিয়ে কিন্তু আমাদের জীবনে বা এই রোহিণী নক্ষত্রের জীবনে সমস্যা শুরু হয়। 2027-এর 3রা জুন থেকে শুরু হবে বৃষ রাশির 7.5, এবং আস্তে আস্তে সেই 7.5 বছর চলবে। তো অবশ্যই বৃষ রাশির মানুষদেরকেও আমি বলবো বারবার যে এই সময়টা যেটা আছে, এই যে 2 বছর, এই 2 বছর নিজের কর্মফলকে শোধন করার চেষ্টা করুন, নিজের কর্মকে শোধন করার চেষ্টা করুন। অনেক কিছু আপনার হাতে নেই, কারণ 7.5 3 জন্মের কর্মফল দেয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে যতটা পারবেন এই জন্মে শোধন করার চেষ্টা করুন। সেরকম কি নিয়ম নীতি আছে সেগুলো নয় আমি পরের কোনো ভিডিওতে বলে দেবো। তবে কোনো যজ্ঞ কোনো কিছু করে 7.5কে খণ্ডানো যায় না। 7.5 এমন একটা জিনিস যেখান থেকে কেউ পালাতে পারে না।
তো এক্স্যাক্টলি আজ কৃষ্ণ জন্মাষ্টমীতে আমি এই বক্তব্যই বলবো, এবং শ্রীকৃষ্ণ কিন্তু সমস্ত কিছু অর্থাৎ গ্রহরাজ শনি মহারাজ এবং কেতুদেবেরও একটা অংশ। তো যখনই শ্রীকৃষ্ণের পুজো করবেন তখনই মাথায় রাখবেন আপনি কিন্তু দুই মহারাজকেও পুজো করছেন, এই গ্রহরাজকেও পুজো করছেন এবং কেতুদেবকেও পুজো করছেন। তো অবশ্যই আরো অনেক অন্যান্য ব্যাখ্যা নিয়ে আসবো, এত ছোট ছোট ভিডিওতে তো সম্পূর্ণটা বলা সম্ভব নয়। বাকি ব্যাখ্যাগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।